মায়েরা অসুস্থ, ঠিক আছে, কিন্তু ও তো সুস্থ হবেই। তুই ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো এমন ভ্যাবে করছিস কেন? ইনায়া বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর কথায় মায়রার চোখে পানি নিয়েই হেসে ফেলে। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হাসলো, এরপর মায়রার উদ্দেশ্যে বলে, মায়েরা, তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, দ্রুত সুস্থ হয়ে নাও তো। আমি একা একা এতগুলো মানুষকে জ্বালাতে পারি? তুমিই বলো। তুমি দ্রুত সুস্থ হও, এরপর খুব সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে সবাইকে ধরে ধরে জ্বালাবো। শুদ্ধর কথায় মায়রা আবারও হাসলো। ফারাও মৃদু হাসলো। শুদ্ধ ফারার দিকে তাকায়, হাত বাড়িয়ে ফারাকে কাছে ডাকলে ফারা শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ ফারার হাত ধরে বলে, দেখো তো মায়েরা, তোমার ভাইয়ের বউ হিসেবে পছন্দ হয়? মায়রা শুদ্ধ আর ফারার দিকে তাকিয়ে হেসে বলে। আপনাদের একসাথে খুব সুন্দর লাগছে ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, দেখলে, এত সুন্দর জুটি আমাদের, কিন্তু আমাদের বিয়ে তো আমার বোন ছাড়া হবে না। তোমার সুস্থ হওয়া কতটা জরুরি একবার ভাবো। মায়েরা মলিন মুখে তাকিয়ে থাকে শুদ্ধ আর ফারার দিকে। সে তো বাঁচবেই না, তবে সবাই তাকে নিয়ে তো স্বপ্ন কেন দেখছে? শুদ্ধ একটা চেয়ার টেনে মায়রার পাশ বরাবর বসলো, এরপর পকেট থেকে ব্লুটুথ বের করে মায়রার দিকে এগিয়ে দিয়ে বলে। মায়েরা, এটা কানে দিতে পারবে? মাথা ব্যথা করছে কি এখন? মায়রা মাথা নাড়িয়ে বলে। না ভাইয়া, এখন ঠিক আছি, কিন্তু এটা দিয়ে কি করব? শুদ্ধ মৃদু হেসে বলে। আগে কানে দাও, তারপর নিজেই বুঝতে পারবে। মায়রা কথা না বাড়ি ব্লুটুথ কানে দেয়। শুদ্ধ ভলিউম মিডিয়ামের চেয়েও হালকা করে রেকর্ডটি অন করে দেয়। I love you. What nonsense. You are my good friend. I like you for that, nothing else. মায়রা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, না চাইতেও চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ মৃদু হেসে বলে, যেহেতু অন্তরা আমাদের ফ্রেন্ড, তাই কিছুটা দায় আমাদেরও। আমি অন্তরা হয়ে সরি মাইরা। মায়রা কান থেকে ব্লুটুথ খুলে রাখে। তার শিশালাকে সে ভুল বুঝেছে। মায়রার কান্না পায়। সে তার শিশালাকে কেন ভুল বুঝলো? সে তো বুঝতো ইরফান তার কত যত্ন করে, কিন্তু হঠাৎ হঠাৎ ইরফানকে বুঝতে না পেরে সে ভুল বুঝেছে। তার শিশালা কি অনেক কষ্ট পেয়েছে? ইরফানের মুখটা মায়রার মুখের সামনে ভাসে, বিড়বিড় করে। শীষওয়ালা, আম সরি। শুদ্ধ পকেট থেকে একটা কাগজ বের করে। সে গতকাল ইরফানের বাড়ি গিয়েছিল অফিসের কাজে একটা প্রয়োজনে। ইরফানের ঘরের মেঝেতে এই কাগজটা পেয়েছিল। মায়রা বাড়ি ছিল না। সে কাগজের ভাঁজটা খুলে প্রথম 3টি শব্দ পড়েই বুঝেছিল ইরফান মায়রাকে লিখেছে। সে আর পড়েনি, তবে ইরফানকে জ্বালানোর জন্য নিজের কাছে রেখেছিল। কিন্তু আজ যখন দেখলো মায়রা ইরফানকে ভুল বুঝে আছে, তার কেন যেন মনে হলো মায়রা ইরফানের এই লেখাটুকু পড়েনি, হয়তো জানেই না। ভাবনা রেখে কাগজটি এগিয়ে দেয় মায়রার দিকে, মৃদুস্বরে বলে। মাইরা, দেখো তো এইটা কি? মায়েরা মাথা তুলে তাকায়। শুদ্ধর হাতের দিকে তাকালে অবাক হয়। পরিচিত ঠেকলো কাগজটি। শুদ্ধ হেসে বলে, নাও, ইরফানের ঘরেই পেয়েছি। ওপরের লাইনটা পড়েছি শুধু। ভেবেছিলাম অন্য কোনো কাজে লাগাবো, কিন্তু এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। তুমি হয়তো এটা পড়োনি, তাই না মাইরা? মায়েরা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ আবারও তাড়া দিলে মায়েরা শুদ্ধর হাত থেকে কাগজটা নিয়ে মেলে ধরে। প্রথমেই চোখে পড়ে। আমার একান্ত বার্ডফ্লাওয়ার। আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পড়ে। এইটুকু পড়েই মায়রার পুরো শরীরে কিছু যেন তড়িৎ গতিতে প্রবাহিত হলো। এই লেখা যে তার শিশালার লেখা। সে ইরফানের লেখা চিনে দেখেছিল বেশ কয়েকবার। তার শিশালা তাকে ভালোবাসে। তার শিশালা তাকে ভালোবেসে বার্ডফ্লাওয়ার ডাকে। এই জন্য ওই ফোনের পাসওয়ার্ডও দিয়েছিল এটা। সে তার শিশালা পড়ি। মায়েরার চোখ জোড়া পানিতে টইটুম্বর হয়। কখন যে টুপটুপ করে পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ে মেয়েটা বুঝতেই পারে না। ইতি তোমার একান্ত শিশালা। চিঠিটুকু পড়ে মায়েরার বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। ইরফান এটা তাকে লিখেছে? তার শিশালা তার থেকে শাস্তি মাথা পেতে নিতে চেয়েছে? তার অভিমান অভিযোগ মুছে দিতে চেয়েছে? মায়েরার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ে। সে তার শিশালাকে রেখে কি করে যাবে? মায়েরা যখন গ্রামে থাকতো তখন থেকে মাঝে মাঝে মাথা ব্যথা করতো। তার মাকে বলতে গিয়েও বলেনি। সামান্য পা কেটেছিল, ওষুধ খেয়েছে বলেই কত কথা শুনতে হয়েছে মাকে। খাবারই খেতে পায়নি। সেখানে এসব বলা মানে আরো অশান্তি বাড়ানো। এরপর বিয়ে হয়ে গেল। বিয়ের পর তারেক নেওয়াজ তাকে সবসময় হাত খরচের জন্য একটা মোটা অঙ্কের টাকা দিত। মায়েরা সেই টাকা দিয়ে একবার লুকিয়ে ডক্টরের কাছে এসেছিল, আর জানতেও পেরেছিল তার এই অসুখের কথা। এত এত কষ্ট ভরা জীবন নিয়ে সে সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিল। সে ওষুধ কেড়ে নিয়ে আর ভেবেছিল যে কয়দিন বাঁচবে সে কয়দিন এভাবে হেসে খেলে দিন পার করে দিবে, কিন্তু তার শিশালাকে ছাড়া সে হেসে খেলে দিন পার করতে পারেনি। যখন একবারের জন্য ভেবেছিল তার শিশালা অন্য কাউকে পছন্দ করে, তখন মায়েরার ভীষণ কষ্ট হচ্ছিল। তার মরে যাওয়ার তার আরও বেড়ে গেল। তাই হসপিটালে এসেছিল তার কন্ডিশন জানতে, আর ওষুধ না খাওয়ায় কন্ডিশন আরও খারাপই হয়েছে, উন্নতি আর হয়নি। কিন্তু সে মরে গেলে তার শিশালার কি হবে? তার শিশালা তো তাকে ভীষণ ভালোবাসে। তার বাঁচতে ইচ্ছা করছে যে, আর বাঁচা যাবে না। পানিতে
টইটুম্বর আঁখি নিয়ে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মৃদু হেসে বলে, আমার ভাই কিন্তু পাগল প্রেমিক মাইরা। এই যে তোমার অসুস্থতার খবর পেয়ে সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে। এসে এত এত মেন্টাল স্ট্রেসে জ্ঞান হারিয়েছে। এত সবের পিছনে কারণ তুমি। তোমাকে কিন্তু অবশ্যই সুস্থ হতে হবে মাইরা। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কান্নামাখা গলায় বলে। ওনাকে একটু দেখতে দিবেন ভাইয়া? শুদ্ধ বিচলিত কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কান্না থামাও। তোমাকে প্রেশার কম দিব বলেই সব বললাম। ইরফান একদমই ঠিক আছে, বুঝলে? মায়েরা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার শিশলা তাকে ভালোবাসে। আজ তো তার ভীষণ খুশি হওয়ার দিন, কিন্তু সে হতে পারছে না। সে যে মরে যাবে। তার খুব ইচ্ছে করছে বাঁচতে। রুমা নেওয়াজ ভেতরে এসে মায়েরাকে কাঁদতে দেখে এগিয়ে এসে মায়েরার পাশে বসে। মায়েরা ভেজা চোখে তাকায় শাশুড়ির দিকে। রুমা নেওয়াজ মায়েরার চোখের পানি মুছে দিয়ে মৃদু স্বরে বলেন, ঠিক হয়ে যাবে মা, কান্না করো না। মায়েরা রুমা নেওয়াজকে জড়িয়ে ধরল। রুমা নেওয়াজও মায়েরাকে আগলে নিল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে যায়। শুদ্ধ ইরফানের মাথার কাছে বসে আছে। অপর পাশে ফাইজ। এক কোনায় তারেক নেওয়াজ। ইরফানের একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছে ইরফানকে রেস্ট নিতে হবে, নয়তো আবারও সেম প্রবলেম হতে পারে। ইরফান যা মানুষ, কারো কথা শুনবে না, তাই আপাতত একটা কম ডোজের ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। এজন্য ইরফান এখনো বেডে শুয়ে আছে। সবাই মূলত মায়েরাকে নিয়ে চিন্তিত। ডক্টর বলেছে যত দ্রুত সম্ভব মায়েরার অপারেশন করাতে হবে। ইরফান একটু একটু করে চোখ মেলে তাকায়। প্রথমে চারিপাশ অন্ধকার লাগলেও ধীরে ধীরে সব পরিষ্কার হয়। মনে পড়ে তার কোলে তার বার্ড ফ্লাওয়ার ছিল। তারপর মনে করতে না পেরে ধরফরিয়ে উঠে বসে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। শুদ্ধ, ফাইজ আর তার বাবাকে দেখে চারিপাশে চোখ বুলায়। আর কেউ নেই। তার বার্ড ফ্লাওয়ার কোথায়? তার বার্ড ফ্লাওয়ার সিক। তারেক নেওয়াজের দিকে এগিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলে, বাবা, আমার বাটফ্লাওয়ার কোথায়? তারেক নেওয়াজ ছেলের দিকে অসহায় চোখে তাকায়। ইরফান তার বাবা থেকে উত্তর না পেয়ে শুদ্ধ ফাইজের দিকে চেয়ে শক্ত গলায় বলে, আমার বাটফ্লাওয়ার কোথায়? শুদ্ধ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মায়েরাকে সে কিছুক্ষণ একবার দেখতে গিয়েছিল। মেয়েটি মাথা ব্যথায় কেমন হাঁসফাঁস করছিল। ডক্টর সাময়িক ট্রিটমেন্ট দিয়েছে। ইরফান ওকে ভাবে দেখলে আবারও যদি সেম সিচুয়েশন হয়, তখন ইরফানের চিকিৎসাই করবে নাকি মায়েরা চিকিৎসা করবে? শুদ্ধ ইরফানকে ধরে টেনে আনতে চাইলে ইরফান হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে চিৎকার করে বলে, কি করেছিস আমার বাটফ্লাওয়ারকে তোরা? তারেক নেওয়াজ এগিয়ে এসে বলেন, ইরফান বসো, তোমার সাথে আলোচনা করব আমরা। ইরফান দুহাতে মাথার চুল টেনে ধরে বলে, কোথায় রেখেছো আমার বাটফ্লাওয়ারকে তোমরা? কেন বলছো না? ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, মায়েরার চিকিৎসা করাতে হবে তো, বসে একটু কথা বলি। ইরফান আবারও চিৎকার করে বলে, বলেছি না, আগে আমার বাটফ্লাওয়ারকে দেখবো, এরপর সব কথা হবে। কোথায় ও বলো? বলতে বলতে বেডে একটা লাঠি দিল। বেড কয়েক হাত দূরে সরে যায়। তখনই দুজন নার্স ইরফানের কেবিনে প্রবেশ করে এগিয়ে আসে। একজন বলে ওঠে, স্যার আপনি অসুস্থ। তারেক নেওয়াজ উঁচু গলায় বলে, ইরফান তুমি সুস্থ, শান্ত হও। ইরফান চিৎকার করে বলে, অসুস্থ মাই ফুট, কি করেছো তোমরা আমার বাটফ্লাওয়ারকে? প্লিজ বলো। ইরফানের লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে ওঠে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানের পাশে দাঁড়ায়। কিছু বলার আগে ইরফান কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি নিজে খুঁজে নিচ্ছি আমার বাটফ্লাওয়ারকে, ওদের বলতে হবে না। শুদ্ধ পিছু পিছু দৌড়ে যায়। ফাইজও পিছু পিছু যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর বসেন। তিনি কথা বলার ভাষা হারিয়েছেন। তার কেন যেন আল্লাহর কাছে অভিযোগ করতে ইচ্ছা করলো। একটা মেয়েকে আর কত কষ্ট সহ্য করতে হবে? আল্লাহর কত পরীক্ষা নিব এটুকু মেয়ের? একটু পরেই ভাবলো, না, আল্লাহকে কি করে অভিযোগ দিবে? তার দয়াতেই তো এখনো বেঁচে আছে মায়েরা। তিনি দয়া করলে মেয়েটা আবারও সুস্থ হবেন। কিন্তু তারেক নেওয়াজের ভীষণ অসহায় লাগলো। মেয়েটাকে ভালো রাখতে পারলেন না তিনি। এই আক্ষেপ কোনোদিনও যাবে না তার। ইরফান মায়েরার কেবিনের সামনে দাঁড়িয়ে, তার পাশে শুদ্ধ। ফাইজ একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরফান বাইরে দাঁড়িয়ে কেবিনের ভেতরে এক ধ্যানে তাকিয়ে আছে। তার মায়ের বুকে মায়েরা। মেয়েটা চোখ বুজে আছে। ইরফান রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে তো আছে। এই শুদ্ধ ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ভাগ্যিস মায়েরা আগের মতো করছে না, ঘুমিয়েছে বোধহয়, নয়তো ইরফান আরো কি কি পাগলামি করতো কে জানে। ইরফান ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয়। ফারা ইনাও তাকায়। ইরফানের দৃষ্টি তার মায়ের বুকে থাকা মায়েরার পানে। মায়েরার মুখ লাল হয়ে আছে, কেমন শুকিয়ে গিয়েছে মেয়েটা। ইরফান ঢোক গিলে, সে এত উইক কবে ছিল সে মনে করতে পারে না। রুমা নেওয়াজ মায়েরাকে বালিশে শুইয়ে দেয়। এরপর দাঁড়িয়ে ইরফানের দিকে এগিয়ে এসে বলে, ইরফান তুমি ঠিক আছো? মায়েরা একটু নড়ে চড়ে উঠে। সে পুরোপুরি ঘুমোয়নি। ঘুম এসেছিল চোখে, যেন ইরফানকে স্বপ্নে দেখছে। ইরফান তার মায়ের কথায় দৃষ্টি ঘুরিয়ে তার মার দিকে তাকায়। রুমা নেওয়াজ তার শক্তপোক্ত ছেলেটার চোখে মুখে এমন অসহায়ত্ব দেখে ভীষণ কষ্ট পেল। ইরফানের গালে হাত দিয়ে বলে, মায়েরাকে সাহস দিও, তুমি ভেঙে পড়লে ওকে সুস্থ করবে কে বাবা?
ইরফান আবারও মায়রার দিকে তাকায়, শুকনো ঢোক গিলে না। এরপর ধীরে ধীরে এগিয়ে যায় মায়রার দিকে। সে ডাকতে চাচ্ছে মায়রাকে, কিন্তু ভেতর থেকে কণ্ঠের আওয়াজ বের হয় না। ইরফান ধীরে ধীরে এগিয়ে এসে একদম মায়রার পাশ ঘেঁষে দাঁড়ায়, বহু কষ্টে উচ্চারণ করে। বাটফুলার। ইরফানের কণ্ঠে অসহায়ত্ব। মায়রা দ্রুত চোখ মেলে তাকায়। সে এতক্ষণ ভাবছিল স্বপ্ন দেখছে, হালকা ঘুম, আবার কিছুটা জেগে থাকায় বুঝতে পারছিল না। ইরফানের বার্ড ফ্লুর ডাকটা যেন তড়িৎ গতিতে মায়রার কানে এসে বাড়ি খায়। ঘাড় ঘুরিয়ে তাকালে ইরফানকে দেখে তার চোখ জোড়া ছলছল করে ওঠে। ইরফানের দিকে চেয়ে ধীরে ধীরে উঠে বসে। ইরফানের গায়ে একটা শার্ট জড়ানো, যার হাতা একদম ছেড়ে দেওয়া, চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো ভীষণ লাল। মায়রা যে মানুষটাকে ঘুমিয়েও কখনো এত অগোছালো দেখেনি, সে মানুষটা আজ তার অসুস্থতা এত অগোছালো। মায়রার বুক ফেটে কান্না আসে। ইরফানের লালিত চোখের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আওড়ায়। শিশওয়ালা। ইরফান ঝড়ের গতিতে এগিয়ে এসে মায়রাকে দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মায়রার মুখ ইরফানের বুকে ঠেকে। মেয়েটি চোখ বুজে নেয়, দুহাতে ইরফানের পিঠের দিকে শার্ট খামচে ধরে। নিঃশব্দে কাঁদে মেয়েটি। তার শীশওয়ালার সাথে সে বাঁচতে চায়। ইরফান চোখ বুজে আছে, হাতের বাঁধন শক্ত, যেন মায়রাকে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে। মায়রা ফুপিয়ে কাঁদে। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলে মেয়ে দুটোর দিকে তাকালেন। কে বলবে এদের মধ্যে মোহাব্বত নেই? কেউ বিলিভ করবে এই যে মায়রার এই অবস্থায় তার ছেলেটা এত ভেঙে পড়েছে? তারা কেউ কল্পনা করেছিল? উল্টে দুদিন আগেও একবার হলেও ভেবেছিল ইরফান কি মায়রাকে এখনো মেনে নিতে পারছে না? অথচ সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। ছেলে মেয়েকে একা ছাড়তে রুমা নেওয়াজ কেবিন থেকে বেরিয়ে যান। এরপর ইনাও মায়ের সাথে বেরিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে তাকিয়ে রইল দুজন মানুষের দিকে। সে চুটকিবাজি মানুষকে হাসাতে তো পারে, কিন্তু অসুস্থ মানুষকে সুস্থ কি করে করবে সে উপায় তো তার জানা নেই। নীরবে ফারার হাত ধরে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। ফারা ঝাপসা চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ ফারাকে শুধু দেখলো, আর কিছু বলল না। ইরফানকে এভাবে দেখতে ভালো লাগছে না তার। বাইরে ফাইজ দাঁড়ানো। ইনা এগিয়ে গিয়ে ফাইজের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। ফাইজ ইনায়ের গালে হাত দিয়ে দেখে ইনায়ের চোখে পানি। মৃদু স্বরে বলে, লিটল কুইন, মায়ের এখন মেন্টালি সাপোর্ট দরকার। আর কাঁদবে না কখনো, ওর সামনে মনে থাকবে। ইনা ফাইজের বুকে মুখ ঠেকিয়ে ভাঙা গলায় বলে, আমার তো নিজের বোন নেই, ওকে আমি প্রথম ছোট বোনের মতো পেয়েছি। ও ভীষণ ভালো মেয়ে, জানেন? আল্লাহ কেন ওর সাথে এমন করলো? ফাইজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়াকে নিয়ে গিয়ে এক জায়গায় বসলো। মায়রা দুহাত ইরফানের পিঠে, বুকে মুখ ঠেকিয়ে ভিড় করে। শিশওয়ালা। ইরফান মায়রাকে তার বুকে শক্ত করে ধরে রাখলো। বেশ অনেক সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দুহাতের আজলায় মায়রার মুখটা নেয়। মায়রা কান্না মাখা চোখে ইরফানের চোখের দিকে তাকায়। ইরফান দুহাতে মায়রার মুখ মুছে দিয়ে ভারী গলায় বলে, ডন ক্রাইং, কাতলে থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেবো তোমার স্টুপিড। ইরফানের কণ্ঠে একটু ওজন নেই। মায়রার আরো কান্না পায় ইরফানের এসব কথায়, যে মায়রা এখন ভালোবাসা খুঁজে পেল। সে না থাকলে তার শিশলা এসব ভালোবাসা তো আর পাবে না। মায়রা তার ডান হাত ইরফানের গালে দিয়ে ঠোঁট উল্টে ডাকে। শিশওয়ালা। ইরফান মায়রার ডান গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। বলো। মায়রা কিছু বলে না, চুপচাপ দেখে ইরফানকে। তার শিশলা তাকে ভালোবাসে, কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে টেনে তার কোলে বসে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, মাথা ব্যথা করছে? মায়রা নাক টেনে বলে, একটু একটু। ইরফান মায়রার মাথায় চুমু খেয়ে বলে, ঠিক হয়ে যাবে। এরপর মায়রার গলায় হাত দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, এখানে এসি নেই? মায়রা মাথা নেড়ে বলে, আছে, ঠান্ডা লাগে আমার। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলে, আপনি আমার শিশওয়ালা? ইরফান বা হাতে মায়রাকে তার বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খেয়ে বলে, বাটফুলা ছাড়া আমি আর কার শিশওয়াল হব বলো? মায়রা ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে রেখে মাথা উঁচু করে চোখ জোড়া উপর দিকে করে ইরফানের পানে চেয়ে বাচ্চাদের মতো করে বলে, আপনার বার্ড ফ্লাওয়ার কে? ইরফান বুঝলো মায়রা ইচ্ছে করে এমন করছে তার মুখ থেকে বের করানোর জন্য। ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁট জোড়ায় শুকনো চুমুখে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, ইউনো, আমি বাটফুলা ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করি না। মায়রার হাসি পায়। লোকটা কেমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, মুখ বাঁকিয়ে বিড়বিড় করে। খবিশ লোক। ইরফান মায়রার কপালে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, দুপুরে খেয়েছিলে? মায়রা ইরফানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, খাইনি, ক্ষুধা লেগেছে আমার। ইরফান মায়রার মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার মুখে সবসময় একটা বাচ্চামি ভাব থাকে, অথচ কাজগুলো কত বড় বড়। ইরফান ভারী ঢোক গিলে মৃদু স্বরে বলে, কি খাবে? মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের চিন্তিত মুখটা দেখে তার মন ভার হয়ে গিয়েছে। ইরফানের বুক থেকে মাথা তুলে কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কি বাঁচবো না শিশওয়ালা? ইরফান এর সাথে সাথে মায়রা দু গাল তার দু হাতের আজলায় নিয়ে কপালের সাথে কপাল ঠেকে দৃঢ় কণ্ঠে বলে, শিশালা দেহে প্রাণ থাকতে বাটফুলারের নিঃশ্বাস কখনো বন্ধ হবে না। একটু থেমে ওভাবে চোখ বুজে বলে, যদি একজনের আয়ু কমিয়ে আরেকজনের আয়ু বাড়ানো যেত, তবে শিশুরা তার সব আয়ু
বার্ডফ্লুর নামে লিখে দিত। মায়েরা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে, নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয়। ইরফান মায়েরার ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে ফিসফিসিয়ে বলে, ডোন্ট ক্রাইং বার্ডফ্লুর, কিচ্ছু হবে না তোমার। মায়েরা আরো শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল। সে বাঁচতে চায় তার শিশালার বুকে। ইরফান মায়েরাকে ছেড়ে বাহাতে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে ডান হাতে মায়েরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, কি খাবে? মায়েরা নাক টেনে বলে। আমি ফুচকা খেতে চাই। ইরফান ভ্রু কুচকে বলে, পেটে কিছু আছে, ফুচকা পরে খাবে। এর আগে কি খাবে সেটা বলো। মায়েরা কিছু বলল না। ইরফান মায়েরাকে কোল থেকে নামিয়ে দেয়। এরপর বেড থেকে উঠতে নিলে মায়েরা ইরফানের হাত টেনে বলে। কোথায় যাচ্ছেন? ইরফান মায়েরার দিকে তাকায়, মৃদুস্বরে বলে। কোথাও যেতাম না। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। উঠছিলেন যে? ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে। শুদ্ধকে খাবার এনে দিতে বলো, আমার কাছে আমার ফোন নেই। মায়েরা তার বেডের পাশ থেকে ইনায়ার ফোন নিয়ে ইরফানের হাতে দিয়ে বলে, এই ফোন দিন, যেতে হবে না আপনাকে। ইরফান সামান্য ঠোঁট বাঁকালো। ইনায়ার ফোন থেকে শুদ্ধকে কল দিয়ে কথা বলতে থাকে। মায়েরা ইরফানের বাঁ হাতের শার্টের হাতা গুটিয়ে কনুই পর্যন্ত সুন্দর করে ভাঁজ করে দিল। এরপর ইরফানের ডান কান থেকে বাম কানে ফোন ধরিয়ে দিয়ে ইরফানের বাঁ হাতে ফোন ধরতে বলে। ইরফান নীরবে মেনে নিল। ফোনে কথা বলতে বলতে মায়েরার কার্যকলাপ দেখতে থাকে। মায়েরা ইরফানের ডান হাতের শার্টের হাতাও গুটিয়ে দিল কনুই পর্যন্ত। ইরফান কল কেটে ফোন রাখলো পাশে। মায়েরা তার কাজ শেষ করে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, এখন আপনাকে একটু মানুষ লাগছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে। এতক্ষণ কি লাগছিল? মায়েরা মিটিমিটি হেসে বলে, এমনিতেও আপনি গন্ডার, আর কিছুক্ষণ আগে আপনাকে পাগল গন্ডারের আপডেট ভার্সন লাগছিল। ইরফান চোখ মুখ কুচকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। আমি তো ভালোই। এই কথাটা বলতে বলতে দুহাতে ইরফানের এলোমেলো চুলগুলো সুন্দর করে ঠিক করে দেয়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে। এত বড় হয়েছে কবে? মায়েরা মুখ ফুলিয়ে বলে। আমি বড়ই ছিলাম, আপনি বুঝতেন না, সেটা কার দোষ? ইরফান গম্ভীর গলায় বলে। লিটল গার্ল হয়ে যাও, এত বড় হতে হবে না। মায়েরা চোখ ছোট ছোট করে বলে। আগে যে সারাদিন বলতেন বড় হব কবে, কেন বলতেন? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। কস। মায়েরা দুহাতে ইরফানের মুখ চেপে ধরে দুদিকে মাথা নাড়িয়ে বলে। শুনবো না। ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে মৃদুস্বরে বলে। হোয়াট? মায়েরা মিনমিন করে বলে। আমি জানি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। কি জানো? মায়েরা চোখ নিচে নামে আমতা আমতা করে বলে। আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। ইরফান নিঃশব্দে হাসলো। মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নিল। মায়েরা কাচুমাচু হয়ে ইরফানের বুকে সেটে থাকলো। মায়েরা খেয়ে ঘুমিয়েছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, তারেক নেওয়াজ, সীমান্ত সহ আরও দুজন সিনিয়র নিউরোলজিস্ট মিলে একটা মিটিং রুমে বসেছে। মূলত নিউরোলজিস্ট দুজন মায়েরা রিপোর্ট দেখে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাদের বক্তব্য রাখে। পেশেন্টকে যতদূর সম্ভব অপারেশন করাতে হবে। তোমরা চাইলে অপারেশনের সব ব্যবস্থা করব। ইরফান কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায়। সবাই ইরফানের দিকে তাকায়। শুদ্ধ দ্রুত উঠে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে। উঠলি কেন? বস। ইরফান সামনে বসা দুজন আধবয়সী লোকদের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে। নো নিট আঙ্কেল, আমি আমার ওয়াইফের ব্রেন নিয়ে ডিল করতে আসিনি। ডিল আমি বিজনেসে করি, নট ট্রিটমেন্ট। কথাটা বলে মিটিং রুম থেকে গটগট পায়ে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ব্যবসা সূত্রে তার মোটামুটি অনেক বড় বড় মানুষদের সাথে চেনা জানা আছে। তাদের মধ্যে এই নিউরোলজিস্ট দুজন তার বেশ ভালো পরিচিত একজন। বলে ওঠে, তারেক, তোমার ছেলে বুঝতেই চাইছে না কেন? তারেক, তোমার ছেলে বুঝতে চাইছে না কেন? উল্টো আমাদের ভুল বুঝছে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তারেক নেওয়াজ উঠে দাঁড়ালেন। সামনে বসা দুজন ডক্টরের সঙ্গে হাত মিলিয়ে বলে। জানোই তো ও কেমন, কিছু মনে করো না, ওকে বুঝিয়ে বলছি আমরা। কথাটা বলে তারেক নেওয়াজ বেরিয়ে যায়। ইরফানের পিছু পিছু শুদ্ধ আর ফাইজ বেরিয়ে গিয়েছে। সীমান্ত তার সিনিয়র ডক্টরদের সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি ব্যস্ত শহরটায়, চোখে মুখে অসহায়ত্ব। তার বার্ড ফ্লার ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না। সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না। কবে বার্ড ফ্লার তার এত আপন হয়ে গেল? শুধু আপন না, ওইটুকুতে সীমাবদ্ধ নেই। বার্ড ফ্লার তার আসক্তির চেয়েও ভয়াবহ কিছু। বার্ড ফ্লার ছাড়া শীর্ষলা অপূর্ণ না? ইরফানের মন থেকে উত্তর আসে। অবশ্যই। ঝাপসা আলোয় আলোকিত আকাশপানে অসহায়ত্বে ঘেরা দৃষ্টি রেখে ইরফান বিড়বিড় করে। বাটফ্লাওয়ার। ইরফানের কণ্ঠে একটুও জোর নেই, আওয়াজ বেরোতে চায় না। ইরফান নিজেকে সামলে নিতে চেষ্টা করে। দুহাত জমা করে মুখের সামনে নিয়ে বেশ কিছুক্ষণ রাখে। মায়েরার হাসি মুখ চোখের সামনে ভেসে ওঠে। সেই চঞ্চল মেয়ে যাকে সে এক বিন্দু টলারেট করতে পারত না, আজ তাকে ছাড়া বাঁচার কথা ভাবনাতে আনতে পারে না। ওভাবেই বিড়বিড় করে। ইউ নো বাটফ্লাওয়ার,
আমি তোমার কিচ্ছু হতে দিব না। হঠাৎই মাথায় কিছু আসে, দ্রুত পকেট থেকে ফোন বের করে বেশ কিছুক্ষণ ফোনে ঘেটে কারণ নাম্বারে কল করে। ওপাশ থেকে কল রিসিভ হয় না। ইরফান বিরক্ত হয়, বারবার কল করতে থাকে। প্রায় 5 বার কল কেটে যাওয়ার পর 6বার কল রিসিভ হয়। ইরফান সালাম দেয়, ওপাশ থেকে সালামের উত্তর নেয় কেউ। ইরফান গলা ঝেড়ে বলে, আঙ্কেল আমি ইরফান। ওপাশ থেকে বলে, আরে ইরফান আব্বু, কেমন আছো? ইরফান টুকটাক কথা বলে, এরপর জিজ্ঞাসা করে, আঙ্কেল তুমি কোথায়? আমি তো চট্টগ্রাম আব্বু। কেন, কি হয়েছে? তুমি কি টোটালি পেশেন্ট থেকে অফ করেছো আঙ্কেল? নিজেদের প্রয়োজনে দেখি আব্বু। ইরফান ছোট করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।